শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। সেই সাথে আরো একটা স্ট্যাটাস, তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি। এই আক্ষেপ থাকা তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে, কারণ দেখুন আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের 8টা যে বিভাগ রয়েছে 8টা বিভাগে সমান ভাগে ভাগ করতে হবে উপদেষ্টা, কখনোই নয়। কিন্তু আপনার যখন প্রায় 23 থেকে 25 জন উপদেষ্টা থাকে তখন আপনার বাংলাদেশে প্রায় 3টি জেলা, আমি যদি বলি 3টি বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই যে 3টি বিভাগে প্রায় আপনার 20টি জেলা রয়েছে। 20টি জেলায় এমন 2 থেকে 3 জন মানুষও কি ছিল না যে এই 2 থেকে 3 জন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়াতে যোগ্য? অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে করি সেটি ছিল। কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে, আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেষ্টা বাছাই করা উচিত ছিল, কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল, কারণ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরও সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার 13 জন উপদেষ্টা, অর্ধেকেরও বেশি, তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই একটি জায়গা থেকে, তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট একটি জায়গার প্রতি যে আমাদের যে টান, সেই জায়গাটি থেকে বের হতে পারিনি, বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি। আমার খুলনা বিভাগ রয়েছে, আমার বরিশাল বিভাগ রয়েছে, আমার সিলেট বিভাগ রয়েছে। আপনি দেখে থাকবেন এই 3টি বিভাগ থেকে মাত্র 3 জন, অর্থাৎ বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র 3 জন উপদেষ্টা রয়েছে। এই জিনিসটি, এই যে রেশিওটি খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি আসা যৌক্তিক মনে করি। জনাব সার্জিস আলম, আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয়, তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না, মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে? এখানে আপনাদের ইনভলভমেন্টটা ছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে স্পষ্ট করা প্রয়োজন। আমাদের 2 জন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন গিয়েছেন, 3 জন বর্তমানে সরকারে রয়েছেন। তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ, সরকারের প্রতিনিধি। তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না। তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে আমরা তাদের সাথেও ঠিক সেভাবে তাদের প্রতি কথা, আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখেই করি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি, আমরা যেভাবে দেখেছি গণভবন থেকে কিংবা টুঙ্গিপাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে, সিন্ডিকেট কে চালাবে সিদ্ধান্ত হয়েছে, মিডিয়া কে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করেছি এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনোদিন এটি ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না, তাদের সাথে এটি যায় না। এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের সাথে এটি যায় না। আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্র জনতা রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি। আজকে দেখুন, যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গায় নির্ধারিত হয়ে থাকে, তাহলে আজকেই ওই সমন্বয়করাই আবার কিভাবে ছাত্র জনতাকে একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গায় নামে, যদি আমাদের দ্বারা নির্ধারিত হতো তখন আমরা তাদের বিরুদ্ধে নামতাম না। সেই প্রশ্নটি আসলে চলে আসছে যে সরকার আসলে শপথ গ্রহণ সময়টুকু বলে যে আমরা ছাত্র জনতার সরকার, ছাত্ররা আমাকে এখানে আসলে নিয়োগ দিয়েছে। সেই জায়গা থেকে যখন আমরা একজন সমন্বয়কে কান্নারত অবস্থায় একটা টেলিভিশন চ্যানেলে সমন্বয়ক আমরা হান্নানকে দেখেছি, কান্নারত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি। সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো। যারা মাসুদ কামাল, আপনার কাছে আসি। এই প্রসঙ্গ নিয়ে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া এবং ফ্যাসিবাদের দোষীদের পুনর্বাসনের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা ছিল, ছাত্র সমন্বয়করা ছিল। সুবিধাবাদীরা আসলে কারা এই সুযোগগুলো এনেছে? হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এই যে যারা যাদের কোনো অবদানও নেই, ফেসবুকে মাত্র 1-2টা স্ট্যাটাস দিয়ে তারা এখানে স্থান পাচ্ছে, সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি একটা কথা বলি, এই যে সরকার হাসিনা সরকারের পতন হয়েছে না,
এটা কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে পতন হয়নি, এটা কোনো সাংবিধানিক উপায়ে পতন হয়নি। এটা হলো ছাত্র জনতার যে ক্ষোভ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এগুলো রিয়েলিটি। তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে, সেই সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে, এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না, এবং এটাই স্বাভাবিক। আমরা সেই প্রত্যাশাই করেছি। ইন্টারেস্টিং হলো কি, প্রথমে সব মিলে 21 জন হলো এতদিন, আজকে আরো 3 জন, মোট 24 জন উপদেষ্টা। এই 24 জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি 5 থেকে 6 জন ছাড়া বাকিদের এই গণ অভ্যুত্থান, এই যে আপনার যে অভ্যুত্থানটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, ধরেন আমি যদি মানে আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো 5 দিন ধরি, এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না, কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না। তারা এক কলম এক খোঁচা লেখেও নেই কোথাও। তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে যুক্ত করা হয়েছে, তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তারা এই আন্দোলনটাকে আসলে ওনই করে না, ওন করে না। এমনকি এখানে আমি ডক্টর ইউনূসকেও রাখি, ইনক্লুডিং ডক্টর ইউনূস, উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি, ফিজিক্যালি ইনভলভ ছিলেন না। ওনাকে যারা জোর করে নিয়ে আসছে, ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে, যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য, এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত, তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। খুবই উত্তম। আমি ইউনূসের নির্বাচনে কোনো আপত্তি করছি না, কিন্তু ইউনূস সাহেব যাদেরকে নির্বাচন করলেন এদের কোনো ইনভলভমেন্ট নাই। এটাই রিয়েলিটি। ধরা যাক হাইপোথেটিক্যালি, যদি এই সরকার ব্যর্থ হয়, ধরা যাক এই সরকার পারলো না, ব্যর্থ হয়ে গেল, আমি আশা করি না, আমি স্বপ্নে কল্পনাও করি না ব্যর্থ হবে, তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল, এই যে যাদের কথা বললাম এদের কোনো কিচ্ছু হবে না। বিপদে পড়বে কে? এই 3 ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে, ডক্টর আসিফ নজরুল বিপদে পড়বেন, আরো কয়েকজন এরকম এই হাতে গুলো 5-6 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। তারা অবসরপ্রাপ্ত ছিল, আবার অবসর জীবনে চলে যাবে, কোনো সমস্যা, তাদের কোনো সমস্যা হবে না ভাই। এই যে ডক্টর বিদেশ চলে যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হলো রিয়েলিটি। আমাদের উচিত ছিল ডক্টর ইউনূসের সমস্যাটাকে আমি বলি, উনি আসলে এই দেশের আমাদের গর্ব, উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন, এগুলো সব বাস্তবতা। আর পাশাপাশি এটাও বাস্তবতা, উনি এই দেশকে অত ভালোভাবে গত 15-20 বছরে চিনেন নাই। এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম, উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি। ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরেই থাকতেন। কাজে উনি যাদেরকে চেনেন, উনি মনে করেন যে এইটাই বোধহয় জগৎ। উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন, উনি মনে করেন এছাড়া বোধহয় বাংলাদেশ আর কোনো ভালো লোক নাই। এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসছেন। ওই যে অনেকে ফান করে বলতো যে এটা হলো এনজিও গ্রাম সরকার, কেন বলতো? উনি নিজে এনজিও করেন, উনার বাড়ি চট্টগ্রাম, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই মিলে হলো এনজিও গ্রাম। উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিনি নিত না। উনার তো সেই চেনার এটা স্বাভাবিক না, এটা কিন্তু অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। জি, একটু জিজ্ঞেস করি, সেটাই হয়েছে। তাহলে কি এখানে ছাত্রদের সিলেকশনে কি কোনো ত্রুটি থেকে গেল? ছাত্ররা সব সিলেকশন করছে এটা আমি মনে করি না ভাই। ছাত্ররা মূল লোকটাকে সিলেক্ট করছে, আর হয়তো তাদের কিছু সাজেশন। আমি আসলে ওই পয়েন্টটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। জানি এটা ওরা বলতে পারবে, আমি জানি না স্যার। আপনি কি মনে করেন, যে কোথাও কি কোনো ত্রুটি রয়ে গেছে? বা যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে 5-6 জন ছাড়া কেউই আসলে এর সাথে কোনোভাবে যুক্ত ছিল না, মানসিকভাবে না, শারীরিকভাবে না। আপনার কাছে কি মনে হয় সিলেকশনে কি কোনো ত্রুটি রয়ে গেল? দেখুন, আমি ওনার সাথে হচ্ছে বেশ কিছু জায়গায় একমত। আসলে যে জায়গাটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে এমন একজন মানুষকে চাচ্ছিলাম, যেখানে যে জায়গাটি নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যিনি আসলে পুরো বিশ্বব্যাপী তার ওই গ্রহণযোগ্যতাটি রয়েছে, এবং আমরা মনে করি যে ওই মুহূর্তে আমাদের ওই সিচুয়েশনে আসলে তার সাথে আমরা আরেকটি পাশাপাশি ফেস রাখতে পারছিলাম না, যেটি তার অপশন হতে পারতো। সেই জায়গায় অবশ্যই আমাদের সকলের ওই বিষয়ে অন্তত একমত ছিল যে তিনি আমাদের প্রধান উপদেষ্টার জায়গাটিতে থাকতে পারেন, এবং এই অংশটুকুর সাথেও আমি অনেকটাই একমত যে আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে এখন আমরা অনেকটা মনে করি যে আসলে যেই মানুষগুলো এই আন্দোলনের সরাসরি রাজপথে নেমেছে, যেই মানুষগুলো জীবনের যে মায়া, সেই মায়াকে এক পাশে রেখে পরিবারের মানুষগুলোর প্রতি তার যে মায়া, ভালোবাসা, দায়বদ্ধতা, সেগুলোকে
এক পাশে রেখে ওই 18 জুলাই বলি, 19 জুলাই বলি, 3 তারিখ, 3 অগস্ট, 4 অগস্ট, 5 অগস্ট, যেই মানুষগুলো জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, তারা যেভাবে এই স্পিরিটটাকে ধারণ করে, তারা যেভাবে রক্তাক্ত লাশগুলো চোখের সামনে দেখেছে, আমার যারা উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা এখন রয়েছেন তারা সেভাবে দেখেনি। হয়তো তাদের অনেকে সেই সময় আসলে দেশেও ছিল না, সেই জন্য তারা এই যে এত বড় একটি বিপ্লব হয়ে গিয়েছে, অভ্যুত্থান হয়ে গিয়েছে, এটিকে তারা যেইভাবে আসলে নিজেদের করে ওন করে নেওয়া দরকার, যে স্পিরিটকে সামনে রেখে যেভাবে ছুটে বেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এই কাজগুলো করা দরকার, সেই স্পিরিটটা আমরা তাদের মধ্যে ওইভাবে দেখতে পাই না। ঠিক এই কারণে আপনি দেখবেন, আপনারা তো অনেক জায়গা থেকে আমরা এই কথাটি শুনছি যে সমন্বয়করা সবাইকে বসেছে, নো, এটা কখনো হতেই পারে না। উপদেষ্টা বসানো তো সমন্বয়কদের, এখনকার সমন্বয়কদের এই কাজ না, বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি কোনো উপদেষ্টা যদি তাদের জায়গা থেকে তাদের যে কাজগুলো করা দরকার, যে স্পিরিটকে ধারণ করে করা দরকার, যে স্পিরিট নিয়ে করা দরকার, ওই কাজগুলো যদি তারা না করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা তাদের বিরুদ্ধে যতটা তির্যকভাবে সমালোচনা করা দরকার সেটি আমাদের জায়গা থেকে আমরা করছি। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তাদের যে প্রত্যাশাটি তাদের কাছে আমাদের রয়েছে সেটি পূরণ করা থেকে তারা একটি দূরত্বে রয়েছে আসলে এখন পর্যন্ত। ছাত্র জনতার অংশীদারত্ববিহীন যে সিদ্ধান্ত, সেটি নিয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অংশীদারিত্বহীন কথা যে ব্যবহার করা হয়েছে, তার মানে কি আমরা এটা বুঝবো যে সেখানে আপনাদের মতামত নেওয়ার বিষয়টি আপনারা বুঝাতে চাচ্ছেন? দেখুন, আমাদের জায়গা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করি। প্রথমত, আমাদের যারা এখন রাজপথে রয়েছে কিংবা যে কোনো লড়াই সংগ্রামে যখনই প্রয়োজন হয় তারা রাজপথে নেমে আসে, আমরা সমন্বয়ক নামেই বলি, আমরা ছাত্র জনতা নামেই বলি, যে নামেই বলি না কেন, আমরা আমাদের জায়গা থেকে সরকারের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাই। আমরা সরকারের ডিসিশনে আমাদের জায়গা থেকে এটি কখনো বলতে চাই না এটা আপনার করতে হবে, বরং আমরা তাদের কাছে একটি চাপ প্রয়োগকারী একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে চাই, যেই গোষ্ঠী তাদের যে কোনো ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। যদি ভুল পথে চায় তাহলে তাদের যে কোনো সমালোচনা করার জন্য সেই জায়গাটিতে প্রস্তুত থাকবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটিও মনে করি যে সরকার বর্তমান সময়ে একজন উপদেষ্টা নিয়োগ দিবেন, যেই উপদেষ্টা সম্পর্কে আমরা তখন জানবো যখন ঘোষণা হবে। এবং সবচেয়ে বড় কথা, বিগত সময়গুলোতে আমরা তাকে দেখব, এই যে পুরো বাংলাদেশে একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, তিনি এই ফ্যাসিস্ট কাঠামোর একজন সফট একজন অংশীদার। তিনি এই ফ্যাসিস্ট কাঠামোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা যে কোনো উপায় হোক, একটি ছবি দিয়ে হোক, একটি প্রশংসা সূচক বাণী দিয়ে হোক, কিংবা কারো পাশে দাঁড়িয়ে তার যে কোনো একটি স্তুতি গেয়ে হোক, যে এই কাজগুলো করেছে তারা ওই যে প্রমোট করার একটি অংশীদার হিসেবে ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে, কিংবা আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের যে আমরা যেটি দেখেছি যে মোস্তফা সারোয়ার ফারুকীর ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি, যে পুরো বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার একটি পোস্টে তেতুল হুজুর এরকম করে একটি কটাক্ষ করেছেন, যে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। আমি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ইচ্ছামতো ছোট করব, এটি তো কোনোদিন আমার সমতার উদাহরণ হতে পারে না, এটি কখনো আমার সকলকে প্রায়োরিটি দেওয়ার উদাহরণ হতে পারে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যেই মানুষগুলো সময়ের সাথে সাথে যারাই ক্ষমতায় গিয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের জায়গা থেকে তোষামতি করে, ধরন ভিন্ন হতে পারে, একজন কথা দিয়ে তোষামত করে, একজন একটি ছবি দিয়ে তোষামত করে, একজন একটি সুন্দর লাইন দিয়ে তোষামত করে। যেই মানুষগুলো বিগত সময়ে ক্ষমতাসীনদের এটি করেছে, সেই মানুষগুলো যদি এখনো একই কাজ করে এবং আমরা তাদেরকে ওই জায়গাটিতে প্রায়োরিটি দেই এবং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে আসি, সত্যি কথা বলতে এই মানুষগুলো আজকে থেকে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের ক্ষেত্রেও এই একই ব্যবহারটি করবে। কিন্তু আমার এই যে স্পিরিট, আমার এই যে এত রক্ত দেওয়া, এত জীবন দেয়া, এটার সাথে এটাকে ধারণ করে যে কাজ করা, সেটি আমরা তাদের কাছে পাবো।